আচ্ছা, আমরা আজকে দেখব বর্ণালী। বর্ণালী সম্পর্কে আমাদের নলেজগুলো একেবারে বেসিক থেকে বোঝার চেষ্টা করব, পাশাপাশি পরীক্ষা যেগুলো আসে সেগুলো আমরা দেখব ইনশাল্লাহ। সো আসো যে বোর্ডে কি আসে আমরা যদি দেখি। প্রথমে বর্ণালী কি বোর্ডে অনেকবার আসছে, অথবা তড়িৎচুম্বকীয় বিকিরণ কি সেটাও বোর্ডে অনেকবার আসছে। এখন এই ধরনের প্রশ্ন যদি আসে তাহলে আমরা যেটা বলি, সংজ্ঞায় যেটা বলি সাধারণত ইন জেনারেল, যে প্রিজমের মধ্যে যদি সাদা আলো দেওয়া হয় তাহলে এটা ভাগ হয়ে যাচ্ছে বিভিন্ন রঙে প্রতিসরণের পরে। এই যে একটা ব্যাখ্যা আমরা দিই, বলি যে বর্ণের এক সমাহার, তাকে বর্ণালী বলে। অথবা আমরা এটাও দেই, এই সংজ্ঞাটাও দেই যে তড়িৎ ক্ষেত্র ওয়াই এক্সিসে আছে, চৌম্বক ক্ষেত্র ধরো জেড এক্সিসে আছে, সমকোণে অবস্থিত এই তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের যে মিথস্ক্রিয়া বা ক্রস প্রোডাক্ট, সেটাকে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তড়িৎ চৌম্বকীয় বিকিরণ বলি। এটাও বোর্ডে আসছিল। এই যে কথাগুলো যে আমরা বলি, এটাকে আসলে কখনো চিন্তা করছি যা আসলে আমরা কি বলতেছি? হ্যাঁ, সাদা আলোর যে কথাটা আসছে, সাদা আলোই একমাত্র বর্ণালী না। তাহলে বর্ণালী জিনিসটা কি? সো বর্ণালী ইজ এ কাইন্ড অফ এনার্জি, এটা এক ধরনের শক্তি। তো এই শক্তি আসলে অনেকগুলো রূপ আমরা জানি। বিদ্যুৎ একটা শক্তি, শব্দ এক প্রকার শক্তি, তাপ এক প্রকার শক্তি, নিউক্লিয়ার একটা শক্তি, যান্ত্রিক শক্তি। তার মধ্যে ওয়ান অফ দেম ইজ লাইট। হ্যাঁ, লাইট হচ্ছে, আলো হচ্ছে তার মধ্যে একটা অন্যতম শক্তি। জাস্ট এটা একটা এনার্জি। হ্যাঁ, এটা হচ্ছে একটা, প্রথমত আমরা বুঝবো এটা একটা এনার্জি। লাইট হচ্ছে একটা এনার্জি। সো এই লাইট যেই এনার্জি, এই যে লাইট বা আলো, সেটা আমরা দেখবই, ব্যাপারটা আসলে এরকম না। শব্দ একটা শক্তি, বাট এই শব্দ কি সব শব্দকে আমরা শুনতে পাই? না। শ্রাব্যতার একটা যেমন পাল্লা আছে, ঠিক আমার দেখারও একটা কি থাকবে? রেঞ্জ থাকবে। আমি সবই দেখতে পাবো না, কিছু আমার ভিজিবল রেঞ্জ, কিছু আমার আউট অফ ভিজিবল রেঞ্জ। তো ম্যাক্সিমাম পার্ট ভিজিবল না, যেটা নন ইনভিজিবল, আর সামান্য একটা পার্ট হচ্ছে ভিজিবল। তাহলে এই যে কথাগুলো আমরা বললাম যে তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র আসলে এবার কীভাবে আসলো? হ্যাঁ, অথবা আমরা কেউ এই বর্ণালীর এই ব্যাখ্যাও দেই। সেটা কি? বর্ণালীর এই ব্যাখ্যাও দেই যে একটা পরমাণুতে, একটা পরমাণু ধর জাস্ট একটা অ্যাটম, একটা ইলেকট্রন শক্তি নিয়ে উচ্চ স্তরে যায়, আবার নিম্ন স্তরে ফিরে আসে। তাহলে এখানে যে শক্তি শোষণ করলো, শোষণের পরে সে উপরে গেল, হ্যাঁ, তারপর আবার যখন ফিরে আসবে যে শক্তিটা ছাড়বে, ওটাকে আমরা বর্ণালী বলে থাকি। আসলে এটা কিন্তু একটা বিচ্ছিন্ন বর্ণালীর উদাহরণ। একটা অ্যাটম, এটাকে আমরা পারমাণবিক বর্ণালী বলি, অথবা লাইন বা রেখা বর্ণালী বলি, লাইন স্পেকট্রামও বলি। তা আসলে এটা বোঝা দরকার যে এই পারমাণবিক বর্ণালী বা রেখা বর্ণালী একমাত্র বর্ণালী না, আণবিক বর্ণালীও আছে, রংধনু হচ্ছে, হ্যাঁ, তারপর মোমবাতি জ্বালানো হচ্ছে, বিভিন্ন কালারফুল বাতি আমরা দেখতেছি, সবই কিন্তু বর্ণালী। তাহলে এখন এই বর্ণালীর কনসেপশনটা আমাদের আরও ক্লিয়ার হওয়া দরকার। সেই জন্য সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল উই নিড টু নো যে দুইটা ফিল্ড, একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের কথা আমরা বারবার বলতেছি, হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ড, আরটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। এই দুটা ওতপ্রোতভাবে জড়িত, এই দুটো একটা ইউনিক বৈশিষ্ট্য আমরা বলি। হ্যাঁ, একটা ইউনিক বৈশিষ্ট্য, দুইটা পরস্পরের সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। বাট কিভাবে? আমরা বলে থাকি যে যেখানে তড়িৎ ক্ষেত্র তৈরি হয় সেখানে অটোমেটিক্যালি কি তৈরি হয়? ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। যদি ধরে নিই একটা ইলেকট্রন এইভাবে যাচ্ছে, এইভাবে ঘুরতেছে, তাহলে তার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, সমকোণে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা ফোর্স তৈরি হবে, যেখানে আমরা বলে থাকি কি, একটা হচ্ছে নর্থ পোল, একটা হচ্ছে সাউথ পোল। চৌম্বকের নর্থ পোল এবং সাউথ পোল থেকে যে বলরেখা বা একটা ফোর্স তৈরি হয়, সেটাকে আমরা বলতেছি ম্যাগনেটিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ডের সাপেক্ষে, এই ইলেকট্রিক ফিল্ড ধরো ইলেকট্রন এভাবে যদি যায় তার সাথে সমকোণে, তাহলে এই দুইটা জিনিস সবসময় একসাথে থাকবে। যেখানে চৌম্বক ক্ষেত্র তুমি দেখবা যে আছে, তাকে যদি অ্যাক্সিলারেটেড করা হয়, ত্বরান্বিত করা হয়, সেখানে কারেন্ট তৈরি হবে। যদি ম্যাগনেটকে আমি নাড়াচাড়া করি, ত্বরান্বিত করি, আবার যদি আমি ইলেকট্রিসিটিকে প্রবাহমান করি, মানে ইলেকট্রনকে যদি আমি ত্বরান্বিত করি, তবে কি হবে? ম্যাগনেটিক ফিল্ড এখানে তৈরি হবে।
দুইটার যে লব্ধি, দুইটার যে রেজাল্টেন্ট, সেটাই হচ্ছে বর্ণালী। তা এখন আসো আমরা এটা একটু বুঝে নেই যে আসলে ইলেকট্রন যদি মুভ করানো হয় কেন ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হবে। একটু বুঝো, এটা আপেক্ষিকতা বা রিলেটিভিটিতে বুঝতে হয়। সো টপিকটা একটু কঠিন, আমরা সহজভাবে বোঝার চেষ্টা করব, জাস্ট একটু বোঝার জন্য, জাস্ট একটা ধারণা নেওয়ার জন্য যে হ্যাঁ আসলে ঘটে। ব্যাপারটা যে পুরো আমার ব্রেন খুলে যাবে, বুঝে যাবে একেবারেই তা না, আমি শর্টলি দিচ্ছি। ধর এটা একটা কপারের তার, এটা আবার একটা কপারের ওয়্যার। আমরা জানি কপারের ইলেকট্রন বিন্যাস, সবাই জানো কপার হচ্ছে 3d10 4s1, এবং এই 4s1 যে ইলেকট্রনটা, খেয়াল করো 4s1 ইলেকট্রনটা এটা একেবারে ডিলোকালাইজড। ডিলোকালাইজড মানে কি? সঞ্চরণশীল, যেহেতু এটা ধাতু। আর সেই ইলেকট্রনটাই ধরে নিলাম কোনটা, এই ইলেকট্রনটাই হচ্ছে এই যে এটা, ধরো এগুলো সব কপার অ্যাটম, ধরে নিলাম অল অফ দেম আর কপার অ্যাটম। এটা কপার, এটা কপার, প্রত্যেকটা এক একটা কপার অ্যাটম ধরে নিলাম। আর তাদের 4s1 ইলেকট্রন হচ্ছে এটা। এখন যদি তার স্থির হয়ে থাকে তাহলে এখানে আসলে কিছুই না, এটা আসলে কিছুই না, স্বাভাবিক। যদি আমি এখানে একটা ভোল্টেজ ক্রিয়েট করি, ভোল্টেজ ক্রিয়েট করি বলতে আমি যদি এখানে একটা পজিটিভ ফিল্ড তৈরি করি, এখানে ধর একটা পজিটিভ ফিল্ড আমি ক্রিয়েট করলাম, আর এখানে একটা নেগেটিভ ফিল্ড আমি ক্রিয়েট করলাম, একটা ওয়্যার, একটা তার কানেক্ট করে বা একটা ভোল্টেজ ক্রিয়েট করলাম। ফলে কি হচ্ছে? ফলে এখানে যেটা হবে, এখানে যেটা হবে, এই ইলেকট্রনগুলো অবশ্যই মাইনাস চার্জ হওয়ায় ভোল্টেজ দ্বারা কি হবে? প্লাস পজিটিভ প্রান্ত দ্বারা অ্যাট্রাক্টেড হবে। সো সে কী করবে? ছিটকে এখানে যাবে। এখানে যে হোল তৈরি হলো এটা আবার এখানে আসবে, একটা ফ্লো তৈরি হয়ে যাবে। কি তৈরি হয়ে যাবে? একটা ফ্লো। তাহলে এখানে একটা কথা খেয়াল রাখো, প্রোটন কিন্তু গতিশীল নয়, মানে পরমাণু নিউক্লিয়াসটা কিন্তু সে স্থিতিশীল, এই ক্ষেত্রে সে মুভিং না। মুভিং আমরা ক্যাটায়নকেও করতে পারি, প্লাস চার্জকে ফ্লো করতে পারি ক্যাটায়নের মাধ্যমে, বাট এই ক্ষেত্রে নিউক্লিয়াসটাকে আমরা স্থির রাখতেছি, ইলেকট্রনকে ফ্লোয়িং ভাবতেছি। তার মানে এটা আবার এখানে আসবে, এটা আবার এখানে আসবে, তার মানে এটা গতিশীল। এই যে গতিশীল, খেয়াল করো আপেক্ষিকতার মাধ্যমে বোঝানো যায় যেটা স্থির আর এটা গতিশীল, মানে যাচ্ছে যাচ্ছে যাবে, মানে এখানেও থাকবে, এখানেও থাকবে, এখানেও থাকবে, আবার এখানে যাবে, সব জায়গায় তাকে আমি ভাববো। তার মানে এখন একটু ভাবো যে এই ইলেকট্রনটা আমার গতিশীল হওয়ার কারণে এখানেও থাকবে কোনো না কোনো সময়, এখানেও থাকবে, গতিশীল যেহেতু সে যাচ্ছে, যেহেতু সে এক স্তর থেকে আরেক স্তরে যাচ্ছে, তার মানে প্রতিটা জায়গায় সে থাকবে, রাইট? যদি প্রতি জায়গায় সে থাকে তাহলে ধরো এখানে আমার কাছে আপেক্ষিকতার সাপেক্ষে যদি কোনো স্থির কোনো কিছু এখানে থাকে, তার কাছে কি মনে হবে? একজন ধরো তুমি এখানে দাঁড়ানো, তুমি রাস্তার মধ্যে দেখলা প্রচণ্ড বেগে একটা বাইক যাচ্ছে। বাইক যদি স্থির থাকে স্বাভাবিক, কিন্তু যদি প্রচণ্ড বেগে একটা বাইক যদি চলে তখন কি মনে হবে আমাদের কাছে? আমাদের কাছে মনে হয় এখানে অনেকগুলো বাইক, এখানে অনেকগুলো বাইক, শুধুমাত্র এই কারণে যে সে গতিশীল। স্থির ব্যক্তির কাছে এই গতিশীল হওয়ার কারণে এটাকে ছোট হয়ে যাবে এবং অনেকগুলো মনে হবে। তাই এখানে নিউক্লিয়াসটা স্থিতিশীল, বাট ইলেকট্রন কি? মুভিং। ফলে ইলেকট্রন গতিশীল হলে এখানে যদি কোনো পাশে আমি একটা স্থির বস্তু রাখি, ধরো পাশে আমি একটা স্থির বস্তু রাখলাম এখানে, যেখানে তোমার অবশ্যই কি থাকবে? ইলেকট্রন, প্রোটন, ধরো একটা নিউট্রাল বস্তু আমি রাখলাম, তাহলে সেখানে কি হবে? যদি এখানে ইলেকট্রন ফ্লোয়িং হয় তাহলে এখানে একটা পদার্থের যদি প্রোটন থাকে তার কাছে কি মনে হবে? তার কাছে মনে হবে যে এখানে ইলেকট্রন সংখ্যা বেশি প্লাস থেকে, তখন এখানে আপেক্ষিকতার কারণে কি তৈরি হবে? এই যে এখানে ইলেকট্রন ফ্লো হচ্ছে, ইলেকট্রন ফ্লো হচ্ছে এখানে, আর আপেক্ষিকতার কারণে তার কাছে কি মনে হবে? এই প্রোটনটার কাছে মনে হবে যে প্লাস থেকে এখানে মাইনাস চার্জ বেশি মনে হবে, এই জন্য যে সেই ইলেকট্রন গতিশীল। তাহলে সে কি করবে? প্রোটনটা ইলেকট্রন দ্বারা আকৃষ্ট হবে, আকর্ষিত হবে। সো এটা একটা আরেকটা ফোর্স তৈরি হবে এই যে এদিকে। তার মানে এই ফোর্সটা কিভাবে হচ্ছে? ইলেকট্রন প্রবাহের দিকের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল একটা ফোর্স তৈরি হচ্ছে, যেই ফোর্সটা আমরা নাম দিচ্ছি ম্যাগনেটিক ফোর্স। এবং এটা ক্রস করতেছে। কিভাবে ক্রস করতেছে? তার মানে এটা ক্রস গুণন, ডট গুণন না। ডট গুণনটা কি হয়? যেমন ধরো এখানে একটা ফোর্স তুমি দিলা, এখানে একটা ফোর্স, তুমি দুইটা ফোর্স অ্যাপ্লাই করলা একই দিকে, অর্থাৎ এখানে সূক্ষ্ম কোণ তৈরি হলো অথবা যে কোনো একটা কোণ তুমি তৈরি করলা, বাট ফোর্সটা আগাচ্ছে।
দুইটা ফোর্স এটার উপর আগাচ্ছে, সো লব্ধি মাঝ বরাবর যাচ্ছে ডট ডট। আর ক্রস যেটা করতেছে, ক্রস গুণন বলতে এই যে এখন ইলেকট্রনটা তো চলমান, গতিশীল, ইলেকট্রনটা তো চলমান বা গতিশীল। এখন এই গতিশীল যে কিন্তু নিউক্লিয়াস বা প্রোটন তাকে আকর্ষণ করতেছে, সেটা এদিকে টানে, সে ওদিকে যায়। অর্থাৎ এই চাকতির কথাই ভাবো, এটা কি করতে চায়, এটা এদিকে চলে আসতে চায়, এটা এদিকে চলে যেতে চায়। যখন এদিকে চলে যেতে চায় তখন আমরা বলবো এখানে এই বরাবর, এই বরাবর তার মুভমেন্ট ছিল, সে চলে যেতে, একটা ফোর্স কাজ করতেছে। আবার এদিকে কেন্দ্রে নিউক্লিয়াস থাকে, তাকে ডাকতেছে। অর্থাৎ সে যতই এদিকে চলে যাচ্ছে এই ফোর্স ততই তাকে ওদিকে টানতেছে, সো এটাকে ক্রস করে তাকে যেতে হচ্ছে। সো তখন এটা ঘূর্ণন তৈরি করে, এই হলো লব্ধি। তাহলে এখানে ঠিক একইভাবে আমার যখন ইলেকট্রিক ফিল্ড যখন মুভিং হবে তখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যে ফোর্স, ওটাই ম্যাগনেটিক ফিল্ড। তাহলে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র পাশাপাশি থাকায় তারা পরস্পরকে কি করবে, একই সাথে ইন্টারেক্ট করবে। ম্যাগনেটিক ফিল্ড যদি তুমি মুভিং করো, মুভিংয়ের উপর রাখো মানে অ্যাক্সিলারেটেড করো, তাহলে কারেন্টের উপর, ইলেকট্রনের উপর ফ্লো হবে, প্রভাব পড়বে। সো এইভাবে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র পাশাপাশি থাকবে। তাহলে আসো আমরা ওই কনসেপ্টের মধ্যে যাই যে ধরো এটা একটা চার্জ, ইলেকট্রিক ফিল্ড স্থির অবস্থায় আছে। তাহলে এখানে তার এই যে লাইনগুলো হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, এই ফিল্ড আমরা চোখে দেখি না, এটা সব জায়গায় বিরাজমান, অসীম পর্যন্ত চলে গেছে, অসীম পর্যন্ত চলে গেছে। যেমন আমরা বাতাসে বসবাস করি, বাতাস আমরা অনুভব করি না, সব দিক একই রকম মনে হয়। একই রকমভাবে একটা মাছ ধরো পানিতে যখন থাকে তার কাছে এরকমই তো মনে হওয়ার কথা যে সব কিছুই না আসলে স্বাভাবিক, পানি তার জন্য স্বাভাবিক আর আমার জন্য বাতাস স্বাভাবিক। তাই পানির ফিল্ডে থাকলেও পানিকে পানি মনে হচ্ছে না, একটা জগৎ মনে হচ্ছে স্বাভাবিক। ঠিক ইলেকট্রিক ফিল্ডগুলো পুরো জগতের মতো বিরাজমান, এটাই স্থির, তো আমরা কিছুই বুঝি না। যদি তাকে আমরা অ্যাক্সিলারেট করি, কিভাবে, যদি তাকে আমরা এইভাবে অ্যাক্সিলারেট করি, ত্বরান্বিত করি এইভাবে, তাহলে তার বলরেখাও কি হবে, কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে। বোঝানোর স্বার্থে আমি বোঝানোর স্বার্থে বললাম একটা বলরেখাকে আমি এখানে আনলাম, ধরো আমার এখানে টাইম যাচ্ছে, সময় চলে যাচ্ছে, এইটাকে যদি আমি মুভিং করি, এখন তুমি বলবা স্যার মুভিং কিভাবে করা যায়? তুমি একটা ভোল্টেজ ক্রিয়েট করতে পারো, অর্থাৎ এখানে তুমি কি করতে পারো, এখানে তুমি আরেকটা, তুমি এখানে আরেকটা তুমি ফিল্ড তৈরি করতে পারো। এখানে একটা ফিল্ড তৈরি করলা যেখানে কি থাকবে, পজিটিভ চার্জ। হ্যাঁ, তাহলে এই পজিটিভ ফিল্ড তৈরি করলে সেখানে আকৃষ্ট হবে। আবার সেমভাবে তুমি ওখানেও একটা ফিল্ড তৈরি করতে পারো, পজিটিভ চার্জ। তাহলে যেটা হবে যে এই যে এটা এখানে আকৃষ্ট হয়ে ওঠানামা করবে। এটা ইজিলি তোমরা ব্যাটারিতে দেখতে পাও। যেমন ধরো একটা ব্যাটারি যদি আমরা দেখাই, এখানে দেখো ব্যাটারি একটা প্রান্ত প্লাস উপরে, আরেকটা প্রান্ত প্লাস নিচে। এখানকার ইলেকট্রন, জিঙ্কের মধ্যে যে ইলেকট্রন সেইভাবে যাচ্ছে, আবার এখানকার ইলেকট্রন নিচে যাচ্ছে, অর্থাৎ উঠানামা করতেছে। তুমি একটা ভোল্টেজ ক্রিয়েট করলে এইভাবে। সো একটা ব্যাটারি অবশ্যই দুটা প্রান্ত থাকবে। এভাবে যদি এটা ধরো, তাহলে ধরে নিলাম এটা হচ্ছে নেগেটিভ, সেম ওখানে সেম জিনিস। এটাকে এখানে আনলাম, এটাকে, তার মানে বোঝাচ্ছি যদি এটা অন করি তাহলে এটা অফ, তখন এটা এদিকে আকৃষ্ট হবে। আবার যদি কি করা হয়, এটাকে আমি অন করা রাখি, এটা যদি অফ রাখি তাহলে আবার ইলেকট্রনটা ওদিকে চলে যাবে। তাহলে এইভাবে উঠানামা একটা ভোল্টেজ তুমি ক্রিয়েট করলে, ব্যাটারির মাধ্যমে হোক বা যে কোনো একটা ফোর্স বা এনার্জি। তাহলে এই ইলেকট্রনটা যদি এইভাবে কাঁপাকাঁপি করে তাহলে এখানে কি হবে, বলরেখাগুলো একটা আন্দোলন তৈরি হবে। সো আমি একটা রেখাকে জাস্ট এখানে এনে দেখাচ্ছি বোঝানোর স্বার্থে। তাহলে কি হবে, এখানে ধরো এই যে একটা অ্যাক্সিস ধরলাম এটা ওয়াই অ্যাক্সিস, তাহলে এই অ্যাক্সিস বরাবর যদি কি হয়, ইলেকট্রনটা ওঠানামা করে, তাহলে বলরেখা কিন্তু সবসময় বের হচ্ছেই সারাক্ষণই। তখন এইটা কিছু সময় যেতে যেতে এটা হঠাৎ এখান থেকে এখানে আসলো, সে নিচে আসলো, নিচে আসার সাথে সাথে
তার এই বলরেখা ধরো এই টাইমটা যেতে যেতে এটা এ পর্যন্ত বলরেখাগুলো বের হচ্ছিল, যখন সে এখানে আসছে তখন তো এই জায়গায়, তাই না? তাহলে এখানে আমার কাছে দেখবো যে এখান থেকে বের হচ্ছে, শুরুটা এখান থেকে আবার শেষটা এখানে। তাহলে এখানে একটা কিং তৈরি হবে। কি তৈরি হবে? আমরা বলে থাকি এখানে একটা কিং তৈরি হবে। এটা জাস্ট বেঁকে গেল। আবার যখন এটাকে আমরা উপরে পাঠাবো, আবার যখন এটাকে আমরা কোথায় পাঠাবো? উপরে পাঠাবো। যখন উপরে পাঠাবো তখন কি হবে? এটা উপরে যেতে যেতে অলরেডি এখান থেকে এই পর্যন্ত রেখা বের হয়ে গেছে, শুরু হয়েছে এখান থেকে, এখানে গিয়ে বের হয়ে গেছে। যখন সে উপরে যাচ্ছে তখন এরপর থেকে এখান থেকে আবার দেখবো আমরা বলরেখাগুলো বের হচ্ছে। সো এরকম লাগবে আমাদের কাছে। তো আলটিমেটলি চিন্তা করো এটা অ্যাকচুয়ালি কেমন হচ্ছে। এটা অ্যাকচুয়ালি একটা ওয়েভ, যেটা সাইনোসয়েডাল যেই মুভমেন্ট, এই যে এরকম একটা তৈরি করতেছে। তার মানে এইভাবে যদি আধান একটা পূর্ণ স্পন্দন শেষ করে, তাহলে এইভাবে একটা ওয়েভলেন্থ, যেটাকে আমরা বলি একটা পূর্ণ স্পন্দন। সো পূর্ণ স্পন্দন বলতে আমরা কি বোঝাচ্ছি? ধরো এখানে 0, এটা যখন এখানে যাচ্ছে, এখানে যাচ্ছে, অলরেডি বলরেখা বা ফিল্ড এভাবে গেল। আবার যখন সেইখান থেকে নিচে নামতেছে, নিচে নামতেছে, অলরেডি এটাও এভাবে আমরা চেঞ্জ হইতে দেখব। সে যখন আবার নতুন একটা জায়গায় যাচ্ছে, সে আবার নতুন, বা আবার যখন আগের জায়গায় যাচ্ছে, এই একটা পূর্ণ স্পন্দন। এখান থেকে উপরে গেল সরল ছন্দিত স্পন্দন, যেটা সিম্পল হারমোনিক মোশন। এখান থেকে উপরে গেল, আবার আগের জায়গায় আসলো, আবার এখানে নিচে গেল নতুন জায়গায়, আবার আগে আসলো। সো একটা পূর্ণ স্পন্দনে সে এই একটা ডিস্টেন্স অতিক্রম করলো। ওটাকে আমরা এইভাবে দেখাই যে একটা ওয়েভ লেন্থ। একটা কি স্যার? ওয়েভ লেন্থ। তাহলে এটাকে আমরা বলবো ওয়েভলেন্থ, তরঙ্গ দৈর্ঘ্য। যেখানে একটা পূর্ণ স্পন্দন, একটা চার্জের পূর্ণ স্পন্দনে যেই ডিস্টেন্সটুকু অতিক্রম করলো ওটাকে আমরা ল্যাম্ডা বলতেছি। তাহলে এইভাবে এটা একটা ফোটনও বলা যায়। একটা ফোটন এভাবে যদি সে আবার যদি স্পন্দন করে, রিপিট করে, তাহলে আরেকটা তৈরি হবে। সে যদি আবার করে আরেকটা তৈরি হবে। তার মানে এরকম যদি আমরা বিবেচনা করি, করতেই থাকে, অর্থাৎ আরেকটা, অর্থাৎ এরকম আরেকটা, অর্থাৎ এইভাবেই আমাদের কি হচ্ছে, এই চার্জ যত কাঁপতেছে, কম্পন বা অ্যাক্সিলারেটেড হচ্ছে, ত্বরান্বিত হচ্ছে, তত এক একটা করে ফোটন বের হচ্ছে, তত এক একটা করে আমার এই ফোটনগুলো বের হচ্ছে, এনার্জি বের হচ্ছে। সো এটা একটা ওয়েভলেন্থ। এটা অনুপ্রস্থ তরঙ্গ কেন বলা হয়? ওই যে অলরেডি আমরা বলে ফেলছি যে এখানে ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রনটা উলম্বভাবে ধরো কাঁপতেছে। সো এটাকে আমরা ইলেকট্রিক ফিল্ড বললাম। যখনই সে উলম্বভাবে কাঁপাকাঁপি করবে, তার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কি হবে? তার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ডেফিনেটলি একটা ফিল্ড তৈরি হয়ে যাবে। সেটাকে আমরা কি বলবো? ডেফিনেটলি সেটাকে আমরা বলবো ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড, এখানে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। তা ম্যাগনেটিক ফিল্ড তার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কি করবে? মিথস্ক্রিয়া শুরু করবে, ইন্টারঅ্যাকশন। অর্থাৎ তখন এটাকে আমরা এভাবে দেখব যে যখন নাকি তড়িৎ ক্ষেত্র উলম্বভাবে কম্পন হবে, তখন এটা এইভাবে কাঁপতে থাকলো। আর তার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এইভাবে কাঁপবে কি? সেটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র। সে ধরো এরকম, এটার মতো, ধরো এটার মতো, ধরো যে এরকম। অর্থাৎ এই ক্ষেত্রে একটু বিবেচনা করো কি হচ্ছে, যে এটা হচ্ছে আমার উলম্বভাবে কাঁপাকাঁপি, এটা আণবিকভাবে কাঁপাকাঁপি। তার মানে এটা ম্যাগনেটিক ফিল্ড, এটা ইলেকট্রিক ফিল্ড। তো এটা একসাথে ইন্টারেকশন যখন করবে তখন ক্রস করতেছে। এই যে আমরা আগেই বলছিলাম ক্রস করতেছে, একটা এদিকে আসতেছে আর একটা এদিকে টানতেছে। সো ক্রস করলো, ক্রস গুণনের রেজাল্টকে লব্ধিটা কি? এবার ডান হাতে স্ক্রু নিয়ম, সেটা লব্ধিটা উপরের দিকে, উভয়ের সাথে 90 ডিগ্রিতে। তার মানে এটা এভাবে কাঁপতেছে। কীভাবে? তড়িৎ ক্ষেত্রটা উলম্বভাবে কাঁপতেছে, ভাইব্রেশন হচ্ছে ব্যাটারির মাধ্যমে। আর তার এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ম্যাগনেটিক ফিল্ড ইন্টারাকশন করতেছে। দুইটা 90 ডিগ্রিতে যে লব্ধি তৈরি করবে বা ক্রস গুণনটা হবে। সো ইলেকট্রিক ফিল্ড একটা ভেক্টর, এখানে আমরা হিসেবে দেখব ম্যাগনেটিক ফিল্ড, এই দুটো লব্ধি হচ্ছে, যে লব্ধিটা, সেই লব্ধিটা উভয়ের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এই রুলসে জানি আমরা অ্যাক্টিভেট হয়, কাজ করে। তখন এইখানে যেই ফোর্সটা তৈরি হয়ে সামনে আগাবে, ওটাকে আমরা বলতেছি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। তার মানে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র এভাবে কাঁপতেছে, এটা এভাবে কাঁপতেছে, উভয় লব্ধিটা সামনে আগাচ্ছে উভয় তলের সাথে। এটাকে আমরা বলবো তাড়িত চৌম্বক বিকিরণ।
তার মানে ইলেকট্রিক ফিল্ড এভাবে কাঁপতেছে, ম্যাগনেটিক ফিল্ড এভাবে কাঁপতেছে। ক্রস যদি করে একই সাথে, এটা নামতেছে এটা যাচ্ছে একই সাথে, আবার উঠতেছে এটা সরতেছে একই সাথে, দেন এদের উভয়ের সাথে 90 ডিগ্রিতে লব্ধি কোনটা হবে? লব্ধি হবে যে এটা, এই যে লব্ধিটা বের হলো, ডান হাত স্ক্রু ঘুরবে, এভাবে ঘুরবে আর এটা উপরে উঠবে। তাহলে এটাই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, তাড়িত চৌম্বক বিকিরণ, রাইট? এটাকে আমরা বর্ণালী বলি। যদি আমি তড়িৎ ক্ষেত্রটাকে খুব জোরে কম্পন করি তাহলে, আচ্ছা ওয়েভলেন্থ তাহলে কি হবে? ওয়েভলেন্থ হচ্ছে একটা পূর্ণ স্পন্দন হতে তরঙ্গ, মানে ওয়েভ যতটুকু দূরত্ব অতিক্রম করবে একটা ইলেকট্রনের পূর্ণ স্পন্দন, ধরো এখান থেকে এখানে গেল, এই আবার নামলো, এই হ্যাঁ π/2 গেল, আবার পাই 3π/2, 2π, 360 ডিগ্রি, আবার এখানে গেল, এই আবার নিচে নামলো। সো একটা পূর্ণ স্পন্দনের যে দূরত্ব অতিক্রম তাকে ওয়েভলেন্থ বলে, ল্যামডা দিয়ে প্রকাশ করে। ফ্রিকোয়েন্সি কি? তাহলে এক সেকেন্ডে এভাবে যতগুলো পূর্ণ স্পন্দন হবে, এক সেকেন্ডে ধরো এখানে একটা হইলো ল্যামডা, দুইটা, তিনটা, চারটা, এভাবে যতগুলো হবে এক সেকেন্ডে, মানে একক সময় যতগুলি পূর্ণ স্পন্দন সম্পন্ন হবে তাকে বলা হয় ফ্রিকোয়েন্সি। নিউ দিয়ে প্রকাশ করা হয়, বাংলা উচ্চারণ হচ্ছে নিউ। হয়তো আমরা আগে এফ দিয়ে শিখছিলাম, ফ্রিকোয়েন্সি নিউ দিয়ে প্রকাশ করা হয়। তাহলে ওয়েভ নাম্বার কি? ওয়েভ নাম্বার হচ্ছে নিউ বার বলা হয়। এটা হচ্ছে একক দূরত্বে। ধরো আমি যদি একক দূরত্ব বলতে এটা নেই, তাহলে এখানে এই যে এটা একটা পূর্ণ স্পন্দন, এটা আরেকটা, এটা আরেকটা, এমন করে যতগুলাই হোক, যে এখানে একটা নির্দিষ্ট দূরত্ব অনেকগুলো আছে ধরো, তাহলে একক দূরত্ব বলতে 1 সেন্টিমিটার অথবা 1 মিটার, 1 সেন্টিমিটার বা 1 মিটারে যতগুলি পূর্ণ স্পন্দন হবে। তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? বেসিক্যালি ডিফারেন্সটা হচ্ছে এটা হচ্ছে 1 সেকেন্ড সময়ে কতগুলি পূর্ণ স্পন্দন, আর এইটা একটা বার চিহ্ন দেওয়া, এটা হচ্ছে একক দূরত্বে কতগুলি পূর্ণ স্পন্দন। তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স আছে। আর অ্যামপ্লিটিউডটা কি? বিস্তারটা কি? বিস্তারটা হচ্ছে জাস্ট হাইট, এই হাইটটাকে বলা হয় বিস্তার, অ্যামপ্লিটিউড। তাহলে এই ক্ষেত্রে ম্যাথমেটিক্যাল টার্মগুলো আমাদের হয়তো জানা আছে বা জানা 9-10 হয়তো আমরা দেখেছি। সেটা হচ্ছে যে কম্পাঙ্ক, যেহেতু আলোর বেগ যেটা বলতেছিলাম, অনুপ্রস্থ তরঙ্গ বলতে কি বোঝাচ্ছে? যে মাধ্যম কণাগুলো কাঁপতেছে কিভাবে? উলম্বভাবে। মাধ্যমে কণাগুলো কাঁপতেছে উলম্বভাবে ধরো, আর সেখানে তরঙ্গ আছে তাদের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আগাচ্ছে, এটাকে বলে অনুপ্রস্থ তরঙ্গ। যেমন শব্দ হলো অনুদৈর্ঘ্য, মানে যেভাবে কণা বাতাসের মাধ্যমগুলো কাঁপে, সংকোচন প্রসারণ, মানে এইভাবে যে কাঁপে তরঙ্গটা ওই দিকেই আগায়, ওটাকে বলে অনুদৈর্ঘ্য। আর ইলেকট্রন এভাবে কাঁপে, লাইট এভাবে যায় 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এটাকে বলে অনুপ্রস্থ তরঙ্গ। সো লাইট হচ্ছে লংগিটিউডিনাল ওয়েভ। এবং এখানে আমার ফ্রিকোয়েন্সির যে সমীকরণটা আমরা বলি সাধারণত এভাবে বলি যে 1 সেকেন্ডে আলোর বেগ হচ্ছে c, মানে 3 × 10⁸ মিটার। ধরে নিলাম এটা সেই ডিস্টেন্সটা, এবং এখানে 1 সেকেন্ডে কতগুলি পূর্ণ স্পন্দন হয়? একটা ধরো, একটা ল্যামডা, দুইটা ধরো, তিনটা ধরো, এভাবে যে কয়টা হবে একক সময় যতগুলি পূর্ণ স্পন্দন হবে সেটাকে কম্পাঙ্ক বলে। আবার 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, আলোর বেগ যেটা সেটা। তাহলে এরকম একবার পূর্ণ স্পন্দনের দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা, তাহলে আলোর বেগকে যদি ল্যামডা দিয়ে ভাগ দাও তাহলে বের হবে যে 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করলো সেখানে পূর্ণ স্পন্দন কয়টা হয়, ওটা দিয়ে ভাগ দিলেই এটা নিউ বলে। ওয়েভ নাম্বারটা কি? একক দূরত্বে। তাহলে 1 সেকেন্ডে আলো যদি c মিটার যায় তাহলে আমরা বলতে পারি, কি বলতে পারি? c মিটার যেতে পূর্ণ স্পন্দন হলো নিউ। তাহলে 1 মিটার যেতে পূর্ণ স্পন্দন কত? নিউ/c, এটাকে আমরা নিউ বার বলতে পারি। সো তাহলে পূর্ণ স্পন্দন সংখ্যা হচ্ছে নিউ/c সমান নিউ। সি বা কি? সি মানে কি? সি মানে হচ্ছে আমরা এখান থেকে সি বের করতে পারি নিউ ইন্টু ল্যামডা। তাহলে নিউ ল্যামডা কাটাকাটি করলে 1/λ। সো নিউ বার মানে কি? 1/λ। ম্যাথে আমাদের কাজে দেবে। তাহলে এখান থেকে আমরা ম্যাক্স প্ল্যাঙ্কের কথা অনেক শুনেছি। সো এখান থেকে আমরা দেখতে পারি উনি কি বলছিলেন? উনি বলছিলেন যে এনার্জি
প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি। অর্থাৎ যত কম্পন হবে সেই এনার্জিটা, যে বর্ণালী যে শক্তিটা, সেটা শক্তি কি হবে? বৃদ্ধি পাবে। সো ওই ফোটনের শক্তি বৃদ্ধি পাবে। তাহলে কিভাবে? ধরো আমি যদি এখানে ধরলাম এটা একটা ইলেকট্রিক ফিল্ড এবং এখানে এটা চার্জ, সে এটা আমি এখন অ্যাক্সেলারেট করব। তো এটাকে যদি অ্যাক্সেলারেট করো, ধীরে ধীরে করো, ধীরে ধীরে করো, পূর্ণ স্পন্দন হতে হতে, এটা পূর্ণ স্পন্দন হতে হতে যেই ফ্রিকোয়েন্সি তৈরি করবে বা ল্যামডা তৈরি করবে, আরেকটা যদি এরকম হয় যে আমি সেটাকে করলাম কি অনেক দ্রুত, আরও দ্রুত কাঁপাচ্ছি, এটাকে করতেছি ধীরে ধীরে, তাহলে এটা ধীরে ধীরে তৈরি হলো। আর এটাকে আমি অনেক দ্রুত করতেছি হাই ভোল্টেজ দিয়ে, তাহলে নিশ্চয়ই এটা থেকে ওই একই সময় আরও বেশি শক্তিশালী ফ্রিকোয়েন্সি তৈরি হবে। এটা একটা ওয়েভলেন্থ পূর্ণ করতে করতে পূর্ণ স্পন্দন, মানে ধরো ধীর গতি, একটা পূর্ণ স্পন্দন হতে 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 এটা 3 বার করে ফেলতেছে। ধরো একটা পিস্তল একটা গুলি করলো, আর একজন মেশিন গানে একটা গুলি করলো, দুটোর মধ্যে ডিফারেন্স আছে কিনা? একটা পিস্তলে একটা গুলি আর মেশিন গানে একসাথে 50টা গুলি ধরো, তো ঠিক ওরকমভাবে 1 সেকেন্ডে 1 সেকেন্ডে 3টা করে ফেলবে। তাহলে এটার কম্পন যদি বেড়ে যায়, কম্পন যদি কি হয় বেড়ে যায়, তাহলে যেটা হবে, এটা যদি কম্পাঙ্ক বেড়ে যায় তাহলে এনার্জি বেড়ে যাবে। অনুরূপভাবে তার মানে এখান থেকে ম্যাক্স প্ল্যাঙ্কের সূত্রটা আসছে কি, সমান সমান দিলে একটা ধ্রুবক দিলাম h নিউ, এটাকে প্ল্যাঙ্কের ধ্রুবক বলে 6.626 × 10⁻³ জুল ইন্টু সেকেন্ড। তাহলে এটাকে আইনস্টাইন নাম দিয়েছেন কি, আইনস্টাইন এটাকে নাম দিয়েছেন, এই যে এটাকে একটা ফোটন, একটা ফোটন মানে আলোর কণা হিসেবে বিবেচনা করা হচ্ছে। তো এটাকে একটা কোয়ান্টাম বলে প্ল্যাঙ্কের ভাষায়। তাহলে যত ফ্রিকোয়েন্সি বাড়বে তত এনার্জি বাড়বে। সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি কার? গামা রেডিয়েশন, তারপরে এক্স রে, তারপরে আলট্রাভায়োলেট, তারপরে ভিজিবল, তারপরে হচ্ছে ইনফ্রারেড, তারপরে হচ্ছে মাইক্রোওয়েভ, আর সবচেয়ে দুর্বল হচ্ছে রেডিও। এই 7টা বর্ণালী, এই জন্য বর্ণের সমাহারকে কি বলা হয়? বর্ণালী বলা হয়। আমরা শুধু ভিজিবলটাকে দেখতে পারি, যার ওয়েভ লেন্থ কত? 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটার পর্যন্ত। এই ওয়েভ লেন্থটা আমাদের জন্য ভিজিবল, দৃশ্যমান, কিন্তু এর উপরে বা এর নিচে ওটা কি না? ভিজিবল না, দৃশ্যমান না। পুরোটাকে কিন্তু আলো বলা হচ্ছে, পুরোটাকে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বলা হচ্ছে। তাহলে এখানে একটা জিনিস তো ক্লিয়ার রাখতে হবে, সেটা কি? সেটা হচ্ছে যে আমাদের যদি এনার্জি বাড়াই, তাহলে এনার্জি বাড়ার সাথে সাথে কম্পাঙ্ক বেড়ে যাচ্ছে। ইভেন কম্পাঙ্ক বাড়ার অর্থ কি স্যার? কম্পাঙ্ক বাড়ার অর্থ হলো তরঙ্গ সংখ্যা বেড়ে যাচ্ছে, ওয়েভ নাম্বারও বেড়ে যাচ্ছে, কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য ছোট হচ্ছে। কিভাবে? ধরো আমি একটা ডিস্টেন্স নিলাম, এই ডিস্টেন্সটুকু নিলাম, ধরে নাও এটা 1 সেকেন্ডের জন্য ধরে নিলাম, তাহলে 1 সেকেন্ডে এটা একটা ওয়েভলেন্থ তৈরি করলো। সো ওয়েভলেন্থটা কিন্তু বড়, তাহলে 1 সেকেন্ডে যদি একটা করে ধরে নিলাম, কম্পাঙ্ক তো 1। এখন আমি যদি এরকম আরেকটা নেই, জাস্ট এরকম যদি আমি আরেকটা ডিস্টেন্স নেই, এখানে আরেকটা নেই, তাহলে 1 সেকেন্ডে এখানে কয়টা দিব? ধর আমি তো এটা বাড়ায় দিলাম, এটা বাড়ায় দিলাম, সেখানে কম্পাঙ্ক 2। তা এইভাবে আমরা দেখব যে এখানে কিন্তু ল্যামডাটা ছোট। দেখো এই পয়েন্ট, এখানে কিন্তু ল্যামডাটা ছোট, হোয়ারএস এখানে ল্যামডাটা বড়। তা ল্যামডা যদি বড় হয় কম্পাঙ্ক কমে যাচ্ছে, ল্যামডা যদি ছোট হয় কম্পাঙ্ক বেড়ে যাচ্ছে, মানে একাধিক বেশি সংখ্যক ফ্রিকোয়েন্সি তৈরি হবে এবং অ্যাম্পলিটিউড বিস্তার বেড়ে যাচ্ছে। এখান থেকে বিস্তার অনেকটা স্প্রিংয়ের মতো ভাবো। একটি স্প্রিং এভাবে আছে 1 পজিশন, একটা মার্বেল রাখলো, ওটাকে চাপ দিয়ে তুমি যদি এমন করো, এটাকে যদি এইভাবে রাখো, তুমি কি বলবা যে স্যার এটা ছোট, এটা দুর্বল? তুমি বলবো এখানে যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সে কিন্তু ছোট হয়েছে, বাট এখানে এনার্জি বেশি স্টোর, বেশি জমা। আমি যে স্প্রিংটাকে আরও যদি সংকুচিত করি, এখানে শক্তি আরও বেশি। তার মানে অনেকে স্প্রিং হিসেবে বিবেচনা করো, যে চাপাইতে থাকলে এটা কি হয়? চাপাইতে থাকলে এটা কি হয়? যত তুমি চাপাইবা তত ইন্টেন্সিটি বাড়বে, ততটা সংখ্যক তুমি এখানে বাড়াইতে পারবা একই জায়গায়, তার মানে এনার্জি বেড়ে যাবে। সো এটা হলো কম্পাঙ্ক বলে এনার্জি বেড়ে যাচ্ছে। সো তরঙ্গ দৈর্ঘ্য ব্যস্তানুপাতিক। আশা করি বুঝতে পারছো।
তুমি একটা সাধারণ উদাহরণ দেখো, যে তোমার যদি মোমবাতির আগুনের কথা বলা হয়, ধরো আমি যদি বলি মোমবাতির আগুনের কথা, এটার ধরো যে আগুনটা তুমি দেখবা, হ্যাঁ একটু বিবেচনা করো, এটার যে আগুনের কালার, একটা মোমবাতি হোক হলুদ কালার, আর একটা চুলার আগুন যদি নাও, চুলার আগুনের কালার হচ্ছে একেবারে কি নীল, ধরো নীলাভ। তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স কি? একটা আগুন দিয়ে রান্না হয় না, আগুনের ওয়েভলেন্থ যদি হলুদ হয় ধরো 590 ন্যানোমিটার, তরঙ্গ দৈর্ঘ্য বড়, আর চুলার আগুন 430 বা 450 ন্যানোমিটার ছোট, কিন্তু এত হিট এত তাপ যে ভাত যাও হয়ে যাবে যদি ঠিক মতো না নামে, কিন্তু মোমবাতি দিয়ে কিন্তু রান্না হবে না। সো ওয়েভলেন্থ বাড়লে এনার্জি কমে যায়, ওয়েভলেন্থ কমলে এনার্জি বেড়ে যায়। এটার অ্যাপ্লিকেশন কি স্যার? অ্যাপ্লিকেশন হচ্ছে, দেখো কিছু প্রশ্ন বোর্ডে আসছে, ইজি। কোন বিকিরিত রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? তরঙ্গ দৈর্ঘ্য বেশি মানে কি? এনার্জি সেটা কম হবে, অবশ্যই ব্যসানুপাতি, তাই না? এনার্জি সেটা কম হবে। একটা বোর্ডে আসছিল। সো এখানে মহাজাগতিক মানে কসমিক রেডিয়েশন, এক্স রে, ইউভি, ভিজিবলটা এখানে সবচেয়ে কম শক্তির, তার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, ঠিক আছে? কোন রশ্মিটির শক্তি সর্বাধিক? হ্যাঁ, এখানে গামা সবচেয়ে বেশি পাওয়ারফুল। কোন বর্ণের আলোক শক্তি বেশি? আলোক শক্তি মানে এনার্জি, তাহলে এখানে কোনটা? ভিজিবলের মধ্যে আমরা যদি বেনি আসহ কলা, তো বেগুনি সবচেয়ে বেশি। নিচের কোন বর্ণের আলোক রশ্মির ফোটনের শক্তি সর্বাধিক? সো এটাও বেগুনি। ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্ত দেখলাম। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা এর পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করব।